সম্রাট আকবরের নবরত্ন সভার অন্যতম একজন সদস্য এবং আকবরের বিশ্বস্ত সেনাপতি ছিলেন রাজা মানসিংহ। রাজস্থানের অম্বরের রাজা ভগবান দাসের ভ্রাতুষ্পুত্র তিনি। নিঃসন্তান হওয়ায় রাজা ভগবান দাস মানসিংহকেই লালন পালন করে বড় করেছিলেন। সম্রাট আকবর মানসিংহকে বিশেষ স্নেহ করতেন। তিনি তাকে ফরজান্দ বা পুত্র বলে সম্বোধন করতেন। রাজা মানসিংহের সাথে সম্রাট আকবরের আত্মীয়তার সম্পর্কও ছিল। আজকের ভিডিওতে আপনাদের বলবো আকবরের বিশ্বস্ত সেনাপতি রাজা মানসিংহের বর্ণময় জীবন কাহিনী। মানসিংহের জন্ম হয় 1550 সালের 21শে ডিসেম্বর রবিবার। তিনি মুঘল সম্রাট আকবরের থেকে প্রায় 8 বছরের ছোট ছিলেন। মানসিংহের পিতা ছিলেন রাজা ভগবান দাস এবং মাতা ছিলেন ভগবতী দেবী। পিতার মৃত্যুর পর মানসিংহ আকবরের কাছ থেকে 1589 সালের 10ই ডিসেম্বর মির্জা বা রাজা উপাধি লাভ করেন এবং একটি 5000ই মনসব লাভ করেন। 26শে আগস্ট 1605 সালে মানসিংহ মোগল বাহিনীর 7000 অশ্বারোহীর একজন সেনাপতি হন, অর্থাৎ তিনি 7000 সৈন্যের মনসবদার পদে উন্নীত হলেন। আকবর তাকে ফরন্দাজ বা পুত্র বলে ডাকতেন। তিনি আকবরের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ অভিযানে লড়াই করেছেন। মানসিংহ সম্রাট আকবরের প্রতি অসম্ভব অনুগত ছিলেন। মুঘল সাম্রাজ্যের হয়ে অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তিনি। এসবের মাঝে তিনি নিজের জাতির বিরুদ্ধে গিয়ে হলদিঘাটের যুদ্ধে বৃহত্তর স্বার্থে মুঘল সাম্রাজ্যের পক্ষে যুদ্ধ করেন। পাঞ্জাবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। উদ্ধত আর বিদ্রোহপ্রবণ আফগান জাতিগুলোকে শান্ত করার ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য। এছাড়াও তিনি বিহারের আফগান বিদ্রোহ দমনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তার পিতা ভগবান দাসকে যখন পাঞ্জাবের প্রধানের দায়িত্ব দেওয়া হয়, রাজা মানসিংহ তখন সিন্ধু নদীর তীরের কিছু গ্রাম দেখাশোনা করতেন। 1581 সালে সম্রাট আকবর যখন তার বিদ্রোহী ভাই মির্জা মোহাম্মদ হাকিমকে দমন করতে কাবুলে গিয়েছিলেন, তখন তার সাথে মানসিংহকেও নিয়েছিলেন। মির্জা মোহাম্মদ হাকিম সেই যাত্রায় পরাজিত হয়ে পিছু হটেছিলেন। আকবর তার সৎ বোন বখত উন্নিসাকে কাবুলের দায়িত্ব দিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে, তবে তিনি মির্জা মোহাম্মদ হাকিমের কাবুলে আসার রাস্তা খোলাও রেখেছিলেন এবং কাবুলের প্রধান হিসেবে তিনিই মূল দায়িত্ব পালন করতেন। 1585 সালে মির্জা মোহাম্মদ হাকিম মারা যাওয়ার পর আকবর কাবুলের প্রধান হিসাবে রাজা মানসিংহকে নিয়োগ করেন। 1588 সালে মানসিংহকে বিহারের প্রধান করে পাঠানো হয়। 1589 সালের ডিসেম্বরে তার পিতা ভগবান দাসের মৃত্যুর পর তাকে রাজা উপাধি দিয়ে 5000 সৈন্যের মনসবদারি দেওয়া হয়। এর 16 বছর পর তিনি 7000 সৈন্যের মনসবের অধিকারী হন। এ এক বিরল সম্মাননা, কারণ ততদিন পর্যন্ত মুঘল রাজপরিবারের বাইরে কেউ 7000 সৈন্যের মনসবদারির অধিকারী হতে পারেনি। তবে এত কিছুর পরেও রাজা মানসিংহ সম্রাট আকবরের বানানো দিন ইলাহি ধর্মকে গ্রহণ করেননি, আর দিন ইলাহিকে ধর্ম হিসাবে গ্রহণ করতে আকবরও কখনো চাপ দেননি মানসিংহকে। রাজা মানসিংহ বাংলার দায়িত্ব পেয়েছিলেন 1594 সালের শুরুতে। সেই বছরের মে মাসে তিনি রাজধানী টান্ডায় চলে আসেন। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি রাজধানী অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা ভাবছিলেন। নিরাপদ জায়গা হিসেবে রাজমহল তার মনে ধরেছিল। দক্ষিণ আর পশ্চিমে পাহাড় ঘেরা রাজমহল সত্যিকার অর্থেই নিরাপদ একটি শহর। শহরটির উত্তর আর পূর্বাংশ সমতল হয়ে গঙ্গার পাড়ে মিশেছে, ফলে শহরটির সাথে অন্যান্য অঞ্চলের নৌ যোগাযোগ ব্যবস্থাও চমৎকার। 1595 সালের 7ই নভেম্বর রাজমহলের নাম পরিবর্তন করে আকবরনগর রাখলেন মানসিংহ। এরপর এই আকবরনগরকে রাজধানীর মর্যাদা দেওয়া হলো। ইতিপূর্বে দায়িত্ব গ্রহণের কিছুদিন পরেই নিজ পুত্র হিম্মত সিংয়ের নেতৃত্বে ভূষণার জমিদার মুকুন্দ রায়ের বিরুদ্ধে একটি অভিযান প্রেরণ করেন তিনি। 1595 সালের এপ্রিল মাসে দুই বাহিনী মুখোমুখি হয়। এই যুদ্ধে ভূষণার মুকুন্দ রায় পরাজয়ের পর পুনরায় মুঘল আধিপত্য স্বীকার করে নেন। রাজধানী পরিবর্তন করার পর মানসিংহ বাংলায় অভিযানের প্রস্তুতি নেন। বর্ষা আসার আগেই ডিসেম্বরের শীতে বাংলা অভিযানে বেরিয়ে পড়েন তিনি। মানসিংহের বাহিনীর একাংশ রহনপুর, নাজিরপুর, শাহপুর হয়ে ঘোড়াঘাটে অবস্থান নেয়। মানসিংহ স্বয়ং নৌবহরের সাথে রাজশাহীর বারনই নদী হয়ে বাগমারার ভবানীগঞ্জের কাছাকাছি রানী নদীর তীরবর্তী একটি স্থানে এসে ঘাঁটি গাড়ে। স্থানটি পরে মানসিংহপুর নামে পরিচিত হয়। মানসিংহ সরাসরি বাংলায় অভিযান চালানোর আগে ছোটোখাটো বিদ্রোহী জমিদারকে ঠান্ডা করার কথা ভাবেন। এসব জমিদারদের অনেকেই নামমাত্র মুঘল আনুগত্য স্বীকার করেছিল, কেউ কেউ আবার দীর্ঘদিন ধরে কোনো খাজনা দেয়নি। কাজেই মানসিংহ পেছনে ঝামেলা নিয়ে এগোতে চাইছিলেন না।
প্রথমেই আক্রমণ করেছিলেন রাজশাহীর লস্করপুর পরগনাতে। জায়গিরদার লস্কর খান পরাজিত হন। এরপর একে একে কাশিমপুর, নাজিরপুরের জায়গির পুনরুদ্ধার করে বিশ্বস্ত লোকেদের কাছে বন্টন করেন। অন্যদিকে চলনবিল অঞ্চলে নিজের আধিপত্য কায়েম করলেন মানসিংহের ভাই ভান সিংহ। এদিকে মানসিংহ রাজশাহী এবং বগুড়া হয়ে শেরপুরে চলে আসেন। এখানে শেরশাহের আমলের একটি দুর্গ ছিল। দুর্গটি সংস্কার করার নির্দেশ দেন মানসিংহ। মানসিংহের নতুন সুবাদারির দায়িত্ব পাওয়ার কথা ঈশা খানের অজানা ছিল না। মানসিংহ যে রাজধানী পরিবর্তন করে বাংলায় অভিযান চালানোর জন্য বের হয়েছেন সে খবরও তিনি জানতেন। কাজেই তিনিও নিজের প্রস্তুতি শেষ করে সতর্ক ছিলেন। ঘোড়াঘাটে অবস্থানের খবর পেয়ে তিনি মানসিংহকে ঘোড়াঘাট থেকে আর বের হওয়ার সুযোগ না দিয়ে সেখানেই আক্রমণ করার পরিকল্পনা করেন। কিন্তু মানসিংহের সঙ্গে পেরে না উঠে ঈশা খান পিছু হটেছিলেন। এই সময়ে রাজা মানসিংহ ঈশা খাঁকে ধাওয়া করার জন্য পুত্র হিম্মত সিংকে পিছু নিতে বলেন। ঈশা খান দ্রুত 11 সিন্ধুতে চলে আসেন। পিছু পিছু 11 সিন্ধুরে আসেন হিম্মত সিংহ। ঈশা খান 11 সিন্ধুর থেকেও পিছু হাঁটেন। হিম্মত সিংহ 11 সিন্ধুর দখল নিয়ে ব্রহ্মপুত্রের তীরে ঘাঁটি গাড়েন। কিন্তু এই ঘটনাটি একটি দুঃখজনক ঘটনা ঘটে যায় এই সময়। 1597 সালের 15ই মার্চ কলেরায় আক্রান্ত হয়ে মানসিংহের পুত্র হিম্মত সিংহ মৃত্যুবরণ করেন। ঈশা খানের সমর্থন পুষ্ট হয়ে রঘুদেব কামতায় আক্রমণ চালান। নিজ রাজ্য টিকিয়ে রাখতে লক্ষ্মীনারায়ণ শত্রু আমার বন্ধু এই নীতিতে মানসিংহের সাহায্য চান। মানসিংহ লক্ষ্মীনারায়ণ রাজাকে সাহায্য করতে রাজি হন। তিনি কোচবিহারের দিকে রওনা দেন। ঈশা খান আর রঘুদেব দ্রুত কামতা থেকে সরে যান। কামতা লক্ষ্মীনারায়ণকে পুনরুদ্ধার করে দিয়ে মানসিংহ আবার রাজনীতিতে ফিরে আসেন। কোচবিহার থেকে মানসিংহ সরে যাওয়ার খবর শুনে রঘুদেব আবারও কামতায় আক্রমণ চালান। মানসিংহকে আবারও কামতায় সেনাবাহিনী পাঠাতে হলো। মুঘল সেনাবাহিনী রওনা হওয়ার সাথে সাথেই ঈশা খান রঘুদেবের শক্তি বৃদ্ধির জন্য বাহিনী পাঠান। মানসিংহ কিন্তু ঈশা খানের খেলাটা বুঝে ফেলেছিলেন। তিনি তার আরেক পুত্র দুর্জন সিংহকে পাঠালেন বাংলার উদ্দেশ্যে। 1597 সালের ভরা বর্ষায় দুর্জন সিংহ বাংলার উদ্দেশ্যে রওনা দেন। দুর্জন সিংহ ঈশা খানের অধিকৃত অঞ্চলে অভিযান চালাতে চালাতে কত দূর পৌঁছে গেলেন। ঈশা খান তার সহযোগী মাসুম খান কাবুলিকে নিয়ে বিক্রমপুর থেকে কিছুটা দূরে যুদ্ধের জন্য অপেক্ষা করছিলেন। মুঘলরা এমনিতেই ভরা বর্ষায় প্রতিপক্ষের তুলনায় অপেক্ষাকৃত দুর্বল। ইতিপূর্বে জাদ্রেল অনেক যোদ্ধাকেই দেখা গিয়েছে এই সময় ঈশা খানকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে। কিন্তু দুর্জন সিং কি মনে করে কে জানে ঈশা খানের মুখোমুখি হলেন। বর্তমান খিজিরপুর, ঢাকার ডেমরা, সোনারগাঁও, ধলেশ্বরী, মেঘনা আর শীতলক্ষার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়া এই যুদ্ধে মুঘল নৌবাহিনী আরেকবারের মতো শোচনীয় পরাজয়ের স্বাদ গ্রহণ করতে বাধ্য হলো। একে একে দুই যোগ্য পুত্রকে হারিয়ে মুষড়ে পড়লেন রাজা মানসিংহ। তিনি কিছুদিনের জন্য বাংলা ত্যাগের জন্য আকবরের কাছে অনুমতি প্রার্থনা করলেন। আকবর অনুমতি দিলে 1598 সালের শুরুর দিকে মানসিংহ বাংলা ত্যাগ করলেন। মানসিংহের স্থলাভিষিক্ত হলেন তার আরেক পুত্র জগৎ সিংহ। কিন্তু অতিরিক্ত মদ্যপানের বদভ্যাসের কারণে জগৎ সিংহ আগ্রাতেই মারা যান। বাংলার দায়িত্ব দেওয়া হয় জগৎ সিংহের পুত্র মহাসিংহকে। একের পর এক পরাজয়ের তিক্ততা আর মৃত্যু শোকে মুঘল শিবির যখন শোকাহত, বাংলার শিবিরে তখন স্বস্তি বিরাজ করছিল। তবে সেই স্বস্তি বেশি দিন স্থায়ী হয়নি। মোট 77টি যুদ্ধে মানসিংহ অংশগ্রহণ করেছিলেন সারা জীবনে। কাবুল, বল্ক, বুখারা, বাংলা, মধ্য ও দক্ষিণ ভারতে অনুষ্ঠিত এই 77টি গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি মুঘলদের হয়ে লড়েছিলেন। সম্রাট আকবরের সাথে একটি চুক্তি করতে গিয়ে মুঘল সার্বভৌমত্ব মেনে নিতে আকবর কর্তৃক মহারানা প্রতাপ সিংহের কাছে মানসিংহ দূত হিসাবে যান। তিনি আকবরের সার্বভৌমত্ব মেনে নিতে অস্বীকার করেন এবং আকবরকে নিচু তুর্কি বলে অভিহিত করেছিলেন। 1586 খ্রিস্টাব্দে আকবর মানসিংহের অধীনে আরেকটি সেনাবাহিনী পাঠান কাশ্মীর জয় করতে। কাশ্মীর দখল করে মুঘল সাম্রাজ্যের সাথে যুক্ত করা হয় এবং কাবুল প্রদেশের সরকার করা হয়। আকবর যখন দিল্লি জয় করেছিলেন তখন তার অনেক আফগান শত্রু পূর্ব রাজাদের আশ্রয় পালিয়ে যায়। প্রতিরোধকারী রাজাদের বশ্যতা স্বীকার করতে সম্রাট আকবর মানসিংহকে প্রেরণ করেন। মানসিংহ যশোরের মহারাজা প্রতাপাদিত্যকে পরাজিত করেন এবং তার আরাধিত শিলাদেবীর বিখ্যাত মূর্তি রাজস্থানের অম্বরে নিয়ে যান। পরবর্তীকালে অম্বর দুর্গে এই দেবীর প্রতিষ্ঠা করেন এবং যেই দেবীর পূজা এখনও হয়ে আসছে। নবরাত্রির সময় এই মন্দিরে লাখো লাখো ভক্তের ভিড় হয়। আকবরের জীবদ্দশায় মানসিংহ সিংহাসনে আরোহণের ক্ষেত্রে জাহাঙ্গীরের বিরোধিতা করলেও তার রাজ্যাভিষেকের পর কখনো আর বিরোধিতা করেননি।
আকবরের মৃত্যুর পর জাহাঙ্গীর সম্রাট হয়ে মানসিংহকে প্রাথমিকভাবে অল্প সময়ের জন্য বাংলার সুবাদার হিসাবে পাঠান। 1611 সালে আহমেদনগর, বেরার, খানদেশের দক্ষিণের প্রদেশগুলি মালিক অম্বরের অধীনে মুঘল সার্বভৌমত্বকে অস্বীকার করলে জাহাঙ্গীর রাজা মানসিংহ ও অন্যান্যদের বিদ্রোহ দমন করতে পাঠিয়েছিলেন। রাজা মানসিংহ ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত। বৃন্দাবনে শ্রীচৈতন্য মহাপ্রভুর পার্ষদ শ্রী রূপ গোস্বামীর জন্য নির্মিত শ্রীকৃষ্ণের একটি 7 তলা মন্দির করেছিলেন। সেই সময় নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় 1 কোটি টাকা। তিনি তার রাজধানী অম্বরেও শ্রীকৃষ্ণের মন্দির নির্মাণ করেন। জয়পুরের অম্বর ঘাটির কাছে জায়গাটি কনক বৃন্দাবন নামে পরিচিত। তিনি অম্বর ফোর্টে শিলাদেবীর মন্দির তৈরি করান। তিনি বারাণসী, এলাহাবাদ এবং অন্যান্য বহু স্থানে বহু মন্দির নির্মাণ করেন এবং মেরামত করেন। তিনি অম্বরের প্রাসাদ অনেক সৌন্দর্যযুক্ত করে তুলেছিলেন। বিশ্বাস করা হয় যে তার পুত্র জগৎ সিং গোস্বামী তুলসীদাসের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। রাজা মানসিংহ গোস্বামী তুলসীদাসের অনেক ধর্মীয় বক্তৃতায় যোগ দিতেন। মুঘল সম্রাট আকবরের বিশ্বস্ত সেনাপতি রাজা মানসিংহ 1614 সালের 6 জুলাই ইলিচপুরে স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার পুত্র মির্জা রাজা ভাউ সিং তার স্থলাভিষিক্ত হন। এতক্ষণ আপনারা শুনলেন মুঘল সম্রাট আকবরের বিশ্বস্ত সেনাপতি রাজা মানসিংহের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।